বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা দেশে সরগরম। চুক্তি বাতিল করার পক্ষে বলা হচ্ছে, কেউ বলছে যে এটি দাসত্বের চুক্তি, কেউ বলছে সার্বভৌমত্বের জন্য হুমকি, কেউ বলছে বাণিজ্য স্বাধীনতা এটি বাংলাদেশের খর্ব হবে। আজকে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে এই চুক্তি বাতিল করা হবে না, তবে পর্যালোচনা করা হবে। চুক্তির কোনো বিষয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী হলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আপনি আসলে চুক্তিটাকে নিয়ে কিভাবে দেখছেন? আপনিও কথা বলেছেন আগেও একাধিকবার। ধন্যবাদ। এই চুক্তিটা প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে। যখন মানুষ দেখে যে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হচ্ছে তখন তার সমালোচনা করে। এর আগে আমরা প্রতিবেশী ভারতের সাথেও কতগুলো চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, আন্দোলনও আমরা করেছি। বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসে, তার ফুলবাড়ি চুক্তি এশিয়া এনার্জির সাথে, এটিকে অসম চুক্তি বলে ওই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং আমাদের অনেক বন্ধুরা হত্যাকাণ্ডের পর্যন্ত শিকার হয়েছে। আবার রামপালে যখন কয়লা বিদ্যুৎ প্রকল্প হয়, ভারত আওয়ামী লীগ মিলে করে, তার বিরুদ্ধেও রাস্তায় আমরা কথাগুলো বলেছি। এখনও আমরা এই আমেরিকার সাথে চুক্তির বিরুদ্ধে কেন বলছি এই কারণে আমরা দেখতে পাচ্ছি এই চুক্তির মধ্যে দেশের স্বার্থ পরিপন্থী অনেকগুলো ব্যাপার এর মধ্যে যুক্ত করা আছে। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় একটা কনসার্ন হচ্ছে আমাদের হাম। এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিস্তৃত হচ্ছে এবং প্রচুর শিশু মারা যাচ্ছে। গরিব শিশু হওয়ার কারণে এগুলো নিয়ে খুব একটা আলোচনা নেই। তারপরেও আপনি যদি এই হামের টিকার জন্য, ওষুধের জন্য খুঁজতে হয়, আপনি চীনের কাছে যেতে পারবেন না, আপনি আপনার পছন্দ মতো দেশের কাছে যেতে পারবেন না। এই ওষুধগুলো যদি যুক্তরাষ্ট্রের থাকে তার কাছ থেকে কিনতে হবে। গত 4-5 দিন আগে বাংলাদেশের একটা দৈনিক পত্রিকায় এই প্রক্রিয়ার সঙ্গে আমেরিকান এম্বাসির একজন কর্মকর্তা তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন এই চুক্তির সাথে শুধুমাত্র বাণিজ্য না, তার সাথে ভূ রাজনীতি জড়িত আছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার এই অঞ্চলে চীন যে আধিপত্য বিস্তার করছে, সেই আধিপত্য থামানোর জন্য, ঠেকানোর জন্য এই চুক্তিটা আমরা করেছি এবং এই চুক্তি থেকে আমরা সরব না। যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরবে না। যদিও যুক্তরাষ্ট্রের আদালতের একটা নির্দেশনার কারণে এই চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ আছে, কিন্তু আমরা চাইব সরকার তার পজিশনটা স্পষ্ট করুক। বাণিজ্যমন্ত্রীর বক্তব্য, অন্য মন্ত্রীর বক্তব্যের মধ্যে কিন্তু সামঞ্জস্য অভাব আছে। আবার এই চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের ফরিদ আক্তার অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সজীব ভুইয়া, তারা মোটামুটি একটা ভালো সাজার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে আমরাও তো বুঝেছিলাম যে তিনিও জানতেন না, তারা বলছেন। কিন্তু প্রশ্ন হলো তারা জানবেন না কেন, প্রথম এক। দ্বিতীয়ত হচ্ছে যে এর ভেতর থেকে তারা তাদের যে হেড স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে ধুরন্ধরি এটিকে প্রকাশ করে দিচ্ছেন। কি ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যমত্য কমিশন ইত্যাদি ইত্যাদি করলেন, বললেন যে এমন একটা দেশ তিনি করে যেতে চান যেখানে সরকারি দল এবং বিরোধী দল মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। অথচ তিনি আমেরিকার সাথে 30 বছরের একটা চুক্তি করছেন, তার ক্যাবিনেটের সদস্যরা পর্যন্ত জানেন না। তার মানে তিনি যেটা করছেন সেখানে এক অন্ধকার রহস্য রেখে দিচ্ছেন, আর এখানে যেটা হচ্ছে তিনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে সরকার আসলে কি চায় এটা স্পষ্ট করতে হবে। আমি পরিষ্কার মনে করি এই চুক্তির মধ্য দিয়ে আপনার যে বাণিজ্যিক স্বাধীনতা এটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। আপনি আমেরিকার কাছে বন্দী হয়ে পড়েছেন। আপনার আস্তে আস্তে করে কৃষি, আমাদের পোল্ট্রি শিল্প, অন্যান্য জায়গায় এর প্রভাবটা পড়বে এবং আমেরিকা একবার যার মুখে রশিটা লাগায়, আপনি দেখছেন ভেনিজুয়েলা থেকে প্রথম প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে, তারপরে সেখানে তাদের 11 কেজি পিউরিফাইড ছিল, ইউরেনিয়াম ছিল, সেটা নিয়ে এসেছে। অর্থাৎ পুরো ভেনিজুয়েলাটাকে সে ছোবড়া করে ফেলবে, বাংলাদেশটাকেও তারা ছোবড়া করে ফেলবে সুযোগ যদি পায়। সেই সুযোগ দিয়েছেন ডক্টর ইউনূস। একটা কাউন্টার যুক্তি নিয়ে আসে। খলিলুর রহমান চুক্তি করেছে, ডক্টর ইউনূস কিছু জানেন না। আমি কালকেও জামাতের এক এমপির সাথে তর্ক করলাম এটা নিয়ে, তিনি বলছেন কিছুই জানেন না। আমি জিজ্ঞেস করলাম চুক্তিটা হয়েছে আমেরিকা ভার্সেস খলিলুর রহমান নাকি আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের? বলে যে আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের। তাহলে বাংলাদেশ সরকারের যিনি প্রধান তিনি এটি জানবে না কেন? এটা কেন বলে আপনারা তার মানে লঘুদণ্ডটাকে আপনারা করার চেষ্টা করেন? এই যে ধোঁকাবাজি, একদিকে হচ্ছে সরকারের ধোঁকাবাজিটা, ডক্টর ইউনূস সরকারের, আর সেটিকে জাস্টিফাই করার চেষ্টা সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যের মধ্যে আমি বেশ কতগুলো জায়গায় পরস্পর বিরোধিতা দেখছি। আর মজার ব্যাপার হচ্ছে গতকালকে বিরোধী দলের নেতা তিনি বললেন বাস্তবতার
অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অর্থাৎ ধরি মাছ নাছুই পানি। আমেরিকার এই চুক্তির বিরুদ্ধে যদি বলে, তাহলে আমেরিকা এসে চেপে ধরবে যে তুমি আমার বিরোধিতা করছো, আবার আমেরিকাকে সাথে থাকতে হবে। সেই কারণে এই যে বাস্তবতার বিবেচনা করে, তার মনের কথা হচ্ছে যে তিনি মনে করছেন এটি বাস্তবতা, যে দিল্লির দাসত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকার দাসত্ব মেনে নিব, এটা হলো বাস্তবতা। জামাতের আমিরের কথার ভিতর থেকে সেটি প্রমাণিত হচ্ছে, তারা এটি মেনে নিতে চাইছে। কিন্তু নিশ্চিত থাকেন আস্তে আস্তে মানুষ এর বিরুদ্ধে সংগঠিত হবে, মানুষ কথা বলবে। কারণ আমেরিকার সম্পর্কে আমাদের তো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো আমরা জানি। মজার ব্যাপার হচ্ছে রাশেদ ভাই জামাতের রাজনীতি নিয়ে একটা লম্বা বক্তৃতা দিয়েছেন, লম্বা কতগুলো আলোচনা এনেছেন। আমি তার সাথে যুক্ত করে দেই, আপনি ধুরন্ধরির রাজনীতিটা বোঝেন? আপনি যদি ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে থাকেন, তাহলে আপনি কোনোভাবে পৃথিবীর কোনো জায়গা থেকে আমেরিকার পক্ষে থাকতে পারেন না। আমেরিকা মানে আমেরিকার পলিসি। গাজাতে একটা গুলি আমেরিকার পরামর্শ ছাড়া ফোটানো হয় না, গাজাতে একটা মিসাইল ছোড়া হয় না আমেরিকার অনুমোদন ছাড়া। তাহলে আপনি গাজার শিশুদের জন্য কাঁদবেন, আর এখানে এসে সে আমেরিকার পক্ষে কথা বলবেন। এই যে ধুরন্ধরির রাজনীতি শেষ করে দিব এই জায়গায়। গত 10-15 বছরে এই যে জামাতের টাকা খরচের কথা বলছেন না, রাশেদ ভাই বলছে 3-4 গুণ, আমি তো মনে করছি অন্তত 10 গুণ বেশি টাকা খরচ করেছে। আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার এলাকায় জামাত 25 লাখ টাকা খরচ করে নির্বাচনে জিতেছে অথবা নির্বাচন করেছে, এটাকে আপনি বিশ্বাস করেন? আমার বাগেরহাটের 3টি আসন জামাত জিতেছে। মানুষ অনেক কথা বলে, এর থেকে 20 গুণ টাকা খরচ করার কথা বলে। ভোট কেনার থেকে শুরু করে জামাত তার সমস্ত পথ এবং পদ্ধতি অ্যাপ্লাই করেছে। আপনার অনুষ্ঠানে আমরা বলেছি যে গুণগত পরিবর্তনের কথা আমরা শুনতে চেয়েছিলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একসময় এখানে ভোট কেনা হতো, সেইটা জামাত এবার জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে এসেছে। অনেক রকমের সমালোচনা ছিল নির্বাচনী ব্যবস্থায়, কিন্তু জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে আপনি ভোট কিনবেন, এটা তো জুলাই অভ্যুত্থানের কালচারের সাথে যায় না। আমি শেষ করবো এই জায়গাটায়, ধোঁকাবাজির যে রাজনীতি গত 30 বছরে বাংলাদেশে ঢাকার রাস্তায় যত মিছিল হয়েছে, খেয়াল করে দেখবেন তার মধ্যে অভিযোগ ছিল 4টি জায়গায় মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে। কোথায়? ভারতের কাশ্মীর, মিয়ানমারের রোহিঙ্গা, 3 নম্বরে হচ্ছে ফিলিস্তিনের গাজায়, 4 নম্বরে হচ্ছে চীনের উইঘরে। চীনের উইঘরের যে মুসলমান নিধন নির্যাতন, তার জন্য অভিযুক্ত কে? চীনের সরকার। 5 আগস্টের পরে জামাতের আমির সহ একাধিক টিম সেই চীন সরকারের আমন্ত্রণে চীন সফর করেছে। ফিরে এসে উইঘরের কথা একটা কথাও জিজ্ঞেস করেনি, কোনো সাংবাদিকও তাদেরকে জানতে চায়নি যে গত 30 বছর তো এখানে উইঘরের মুসলমানদের পক্ষে আপনারা মিছিল করলেন, তারা নির্যাতিত হচ্ছে, চীন সরকার নির্যাতন করছে। কই, আপনি তো এটি কি জিজ্ঞেস করেছিলেন বা ওদেরকে দেখতে গিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন? না। এই যে ধোঁকাবাজির যে রাজনীতি, এই ধোঁকাবাজির রাজনীতিকেও আপনাকে আস্তে আস্তে প্রত্যাখ্যান করতে হবে।